শেষের দৃশ্যটাতেই কি লুকিয়ে আছে লুকানো সব সত্য? একটা দেশ, একটা প্রশ্ন, আর প্রতিটা প্রশ্নের ভিতর লুকানো এক একটা বিস্ফোরণ। আজ এমন কিছু দেখাবো যার উত্তর না আগের সরকার দিয়েছে না বর্তমান সরকার দিয়েছে। কেন এমন হলো ইউনূসের শেষ পরিণতি? কেমন ছিল ক্ষমতা ছেড়ে দেওয়ার শেষ 1 ঘন্টা? তিনি কি হেরে গেলেন নাকি রাজনীতি তাকে হারিয়ে দিল? জনগণের রায়, সংবিধানের শপথ আর জুলাইয়ের অঙ্গীকার বিএনপি কি সবকিছুর সাথেই গাদ্দারি করলো? আর কেনই বা গণভোট, সংবিধান আর জুলাই সনদ নিয়ে জামাতের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠলো? আর কেনই বা নাসিরউদ্দিন পাটোয়ারির নাম ইতিহাসের পাতায় উঠে আসলো? কে, কারা, কিভাবে আমাদের চোখের সামনেই হিসাবটা পাল্টে দিল? কোন প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? শুরুতেই কেন এই নতুন সরকারের বেলকিবাজির এই সব কিছুই আপনাকে দেখাবো। উত্তরটা নিতে পারবেন তো? নো ফিল্টার, নো ফেয়ার, অনলি ফ্যাক্টস। চলুন ভিডিও শুরু করা যাক। শূন্য হাতেই বিদায় নিলেন আর নিয়ে গেলেন আমাদের 18 মাসের সেই স্বাধীনতা। কিন্তু বিদায়ের মুহূর্তে একটু সম্মান নতুন সরকার কি সেটুকু দিতে পারলো না? ক্ষমতা থাকলে চারপাশে করতালি, আর ক্ষমতা চলে গেলে লাগেজ ধরার মতো একটা মানুষও কি থাকে না? এই দৃশ্যটা দেখলেই মনে পড়ে যায় সেই চিরকুটের লাইন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন, আহার জীবন, আহা জীবন। অভিমান জমে জমে আমি ব্যথাহীন, আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। দেশের ইতিহাসে এরকম নাটকীয় সময়ের সাক্ষী মানুষ আগে কখনো হয়নি। ক্ষমতার গদি থেকে নামাতে কত মানুষকেই তো জীবন দিতে হয়। অথচ ইউসুফ সরকারের মন্ত্রিসভার শেষ দিন তিনি এমন একটা গান বাজিয়ে হাসলেন, যে গানের প্রথম লাইন ছিল, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন যমুনাতে, আমি থাকবো না আর সরকারের গদিতে। যখন পড়বে না পায়ের চিহ্ন যমুনাতে, আমি রইব না, আমি রইব না আর সরকারের গানের মাধ্যমে হয়তো আমাদেরকে বুঝালেন আমি ক্ষমতালোভী না। তিনি আসলে হেরে গেলেন এই দেশের রাজনীতির মার পেছে। 1.5 বছরের অর্জনকে যেন 1 মিনিটে শেষ করে দিল। গণভোটকেই বলা হচ্ছে অবৈধ। ঠিক এখানেই তিনি হেরে গেলেন, কিছুই করতে পারলেন না। তবে এই দেশের মাটি কেন তাকে মনে রাখবে জানেন? কারণ তিনি ক্ষমতা আঁকড়ে ধরে মানুষের গলা চেপে ধরেননি। যেই দেশের জন্ম থেকেই বাকশালী আর স্বৈরাচার মানুষের জীবন নিংড়ে খেয়েছে, সেই দেশেই হঠাৎ মানুষ দেখলো বই ছাড়াও থাকা যায়। আজ কাউকে বাসা থেকে তুলে নেওয়া হয় না, পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না, রাতে পুলিশের গাড়ির শব্দে বুক কেঁপে ওঠে না, বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না, সাদা মাইক্রো দেখেও মনে হয় না এই বুঝি আমাকে নিতে আসলো, বন্দুকযুদ্ধের নামে হত্যা করে না, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না। সবশেষে এক অদ্ভুত কৃতজ্ঞতা। আপনার এই 18 মাসের অচলতা আমাদের জন্যই ছিল 18 মাসের নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতা। এই সময়, এই অনুভূতি মানুষ কিন্তু সহজে ভুলবে না। প্রথমে বললেন গণভোটে হ্যাঁ দিতে হবে, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা। এখন সেই গণভোটকেই বলা হচ্ছে অবৈধ। এই গণভোট ইটসেলফ ইজ ইললিগাল। গণভোট বলে কিছু নাই। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। গণভোট সংবিধানে নাই। তিনি বলেছিলেন সবকিছুই বাস্তবায়ন করবেন। এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়ন। বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে, যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। আর এখন সাংবিধানিকভাবে অবৈধ দাবি করে বসলেন। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। Wake up to reality. জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। গণভোটে হ্যাঁ দিতে বললেন, বাস্তবায়ন করার বিশ্বাস দিলেন, জুলাই সনদে সাইনও করলেন, অতঃপর তারই বৈধতায় সংসদেও গেলেন। কিন্তু ক্ষমতা বুঝে নেওয়ার পর তার উল্টা পথেই হাঁটলেন। প্রশ্নটা এখানে, এটা রাজনৈতিক কৌশল নাকি পরাজয়, নাকি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা? 4 কোটি মানুষের দেওয়া রায় আজকে অবৈধ হয়ে গেল। জুলাইয়ের মাধ্যমেই আমাদের জন্ম, এখন কি তা অস্বীকার করব? এই যে এত এত সমস্যা দেখা দিল, এই সব কিছুর পিছনেই যে জামাতে ইসলাম দায়ী, সেটা কি জানেন আপনারা?
আজকের সমস্যাটা শুরু হয়েছিল সেই দিন থেকে, যেদিন জুলাই সনদে সাইন করা হয়েছিল। এনসিপি সেদিন ইতিহাসের সঠিক জায়গায় দাঁড়িয়েছিল। তারা বলছিল জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেটা না জানা পর্যন্ত, না বলা পর্যন্ত আমরা সাইন করব না। এবং জামাত তাদের সাথে একাত্মতা পোষণ করে তখন বলছিল আমরাও সাইন করব না। পরবর্তীতে তাদের হাত করে মুনাফিকি থাকার কারণে তারা হেসে হেসে গিয়ে সাইন করে দিয়ে চলে আসছিল। সেদিন যদি তারা এটা না করতো তাহলে বিএনপি আজকে এই প্রশ্ন উত্থাপন করতে পারতো না। এই সব কিছুর দায়ভার আজকে জামাতেরকেই নিতে হবে। যতটুকু জানি সেদিন এই সিদ্ধান্তটা নিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে জামাতকে বলছিল মুনাফিকের অভ্যাস তাদের আছে আগে থেকেই। কিছু নেতা এভাবে ইতিহাস হয়ে যায় শহীদ ওসমান হাদিদের মতো। গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, তাই কৌশলের হিসাবটা এভাবেই পাল্টানো হয়েছে। এখন আর গণভোট দিয়ে কি করবে, এভাবেই হয়তো জনরায়ের এই হিসাব পাল্টে দেওয়া হয় এবং বলা হয় গণভোটই অবৈধ কিন্তু নির্বাচন বৈধ। সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করা বৈধ, কিন্তু একই নির্বাচনের আন্ডারে সংবিধানের সংস্কারের শপথ পাঠ করা অবৈধ। একই লোকের কাছে শপথ পাঠ করলেন, সংসদেও গেলেন, কিন্তু সেই একই লোকের কাছে দ্বিতীয় শপথ পাঠ কেন করতে পারবেন না? সেটা কিভাবে অবৈধ হয়? নিশ্চয় এই প্রশ্নের উত্তর এই সরকার কিংবা নির্বাচন কমিশন কেউ দিতে পারবে না। সমঝোতার ভিত্তিতে শারীরিক সম্পর্ক যদি অবৈধ না হয় তাহলে সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়াটা কেন অবৈধ হবে? প্রশ্নটা রেখে ভিডিওটা শেষ করলাম। সত্যটা খুব সহজ, ক্ষমতা কখনো খালি থাকে না, কেউ যায় কেউ আসে, কিন্তু সিস্টেম একই থাকে, আর সেই সিস্টেমই শেষ দৃশ্য লিখে দেয়। এটাই চরম সত্য।